যে সূর্য সেনের এই যে আত্মত্যাগ, সেটা কি স্বাধীন পাকিস্তানের জন্য ছিল না স্বাধীন ভারতবর্ষের জন্য ছিল? তাই ওপার বাংলায় যে মানুষগুলো আছে, কিভাবে আছে, কেন আছে, তাদের জন্য প্রত্যেকে চিন্তা করা উচিত। আজকে আমরা দূর থেকে বাংলাদেশকে দেখছি, কিছুক্ষণের জন্য আমাদের সন্ধ্যার আলোচনায় বাংলাদেশ উঠে আসছে। রাত্রিবেলা হয়তো খাওয়ার টেবিলেও কেউ আলোচনা করতে পারেন নিজের স্ত্রী পুত্রের সঙ্গে, কিন্তু রাত্রিবেলা বাংলাদেশের সঙ্গে জন্য যদি আমরা বুকে ব্যথা অনুভব করতাম মধ্যরাত্রে, যদি মানে অধিকাংশ মানুষ যদি করতেন, তাহলে কলকাতার রাস্তায় মিছিল বেরোতো, আবার অ্যাক্লেম দ্য নাইট হতো, আবার মোমবাতি বেরোতো। সেটা হয়নি। কিন্তু যে পরিস্থিতি আজকে মুর্শিদাবাদে হয়েছে, ভারতবর্ষের কোনো মানুষের দৃশ্য দেখেনি, যে একজন হিন্দু বিবাহিত মহিলা তিনি বিএসএফ এর অফিসারকে বলছেন আপনি আমায় গুলি করুন। আপনারা দেখেছেন সবাই টিভিতে, সমস্ত চ্যানেল কভার করেছে। আপনি আমায় গুলি করুন, আপনার হাতে মরতে চাই, কিন্তু নিজের শরীরটাকে অপবিত্র হতে দিতে চাই না। এটা তো মধ্যযুগের কথা মনে করিয়ে দিচ্ছে, এটা তো জহরব্রতর কথা মনে করিয়ে দিচ্ছে, এটা মনে করিয়ে দিচ্ছে বাঙালির যার আইকন হওয়া উচিত ছিল, সেই প্রতাপাদিত্য ছেলে যখন মারা গেলেন, প্রতাপাদিত্যর পরাজয় যখন নিশ্চিত হয়ে গেল, তখন তার স্ত্রী সমস্ত অন্তঃপুরের মহিলাদের তুলে নিয়ে গিয়ে বজরায় আজকে আত্মহুতি দিয়েছিলেন ইছামতির দলে। আমরা মনে করেন এরকম দৃশ্য কোনোদিন ভারতবর্ষে দেখেছে? আজকে আধুনিক ভারতবর্ষে, স্বাধীন ভারতবর্ষে এই ঘটনা ঘটছে পশ্চিমবঙ্গে। এই ঘটনাটা কাউকে নাড়া দিচ্ছে না। আজকে আমরা এই সমস্তগুলো মেনে নিচ্ছি, এই চরম অত্যাচারকে মেনে নিচ্ছেন। আপনারা আইনি সহযোগিতা দিচ্ছেন, আইনি সহযোগিতা দেবেন, আরো সংঘবদ্ধভাবে দেবেন। আমাদের মধ্যে কিছু দূরত্ব আছে, যারা এখানে বসে আছেন সব সংগঠনের লোক, কমিউনিকেশন গ্যাপ আছে, কিছুটা ভুল বোঝাবুঝি আছে, কিছুটা নিজেকে জাহির করার প্রচেষ্টা আছে, এটা স্বাভাবিক মানুষের ধর্ম, এবং তার থেকে ব্যক্তিগত সংঘাত আছে। কিন্তু মনে রাখবেন, যে পরিস্থিতিতে আজকে আমরা এই মুহূর্তে পশ্চিমবঙ্গ এসে দাঁড়িয়েছি, এখানে আর নতুন পুরনো, আদি অনন্ত বা এই ছোট বড় বয়সের পার্থক্য, এগুলার কোনো বিষয় নয়। আমরা যে পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছি, বাংলাদেশে 8খানা টোটাল বড় হিন্দু সংগঠন ছিল। হিন্দুরা এক ছিল না বাংলায়। এই 8টা সংগঠনের সঙ্গে 6টা সংগঠন প্রতিযোগিতা করে আমাদের নিমন্ত্রণ পত্র পাঠাতো, অনেককেই পাঠাতো, জিষ্ণুদার কাছেও আসতো, সবার কাছেই আসতো, যারা একটু খোঁজ খবর ঘোরাঘুরি করেন, যাদের মানুষ একটু চেনে বা এই সংগঠন নিয়ে কাজ করেন বলে জানে। আজকে মার খেয়ে ওখানে হিন্দুরা দুটো সংগঠনে দুটো এসেছে। তার মুখপাত্র, একমাত্র মুখপাত্র ছিলেন ওই স্বামী চিন্ময়ানন্দ স্বামী, যিনি ওই ধরা পড়ে ওই জীবনানন্দ দাশের কবিতা বলতে বলতে যিনি জেলে চলে গেলেন। আজকে সে হয়েছে। এখানেও কিন্তু আজকে সেভাবে আপনাদের সংঘবদ্ধ হতে হবে। আর যেভাবে এক শ্রেণীর মানুষের হাতে পয়সা চলে এসেছে, আমি কাউকে মেনটেন করি, এই যে একটা লুম্পেন প্রলেতারিয়েত এর উত্থান হয়েছে পশ্চিমবঙ্গে, আর তার সঙ্গে সঙ্গে একটা লুম্পেন ক্যাপিটাল এসে গেছে। সেটা শক্তি এতটাই যে তারা বিভিন্ন জেলার যে বড় বড় শহরগুলো আছে বা গঞ্জগুলো আছে, তার চরিত্রটা বদলে দিচ্ছে। আপনি দেখবেন আজ থেকে কিছুদিন পরে, এই যে সিপিআই এর আমলে সিপিএম মুখে যে কথাগুলো বলতো, সেগুলো কার্যত বহুত্ববাদ বিরোধী, ঔপনিষদিক বিরোধী, ভারতীয় সভ্যতা সংস্কৃতি বিরোধী, কিন্তু ধরে রাখতো ঔপনিষদিক কবি রবীন্দ্রনাথকে, আর রেখে দিত সামনে রবীন্দ্র ভবন। সেই রবীন্দ্র ভবনগুলোর মধ্যে আজকে তাও কিছু সিপিএম এর জমানায় কালচারাল অনুষ্ঠান হতো, সেমিনার হতো, আজকে দেখবেন ডিজে বাজছে, লুম্পেনদের হাতে চলে গিয়েছে। বাংলা বাঙালির সংস্কৃতি তো শেষ, যেটা অবশিষ্ট আছে সেটাকেও এই নির্বাচনে শেষ করে দেওয়ার প্রচেষ্টা চলেছে। আমরা ছোটবেলা থেকে শুনে এলাম যে রবীন্দ্র নজরুল সন্ধ্যা, কোন বাঙালি হিন্দু বাঙালি কোনোদিন রবীন্দ্রনাথ নজরুলকে আলাদা করে দেখেনি। নিয়ম করে আমরা সঞ্চিতা সঞ্চয়িতা মুখস্থ করতাম, কিন্তু এখন নজরুল একদিকে চলে গেছে, নজরুলকে কোট করা হচ্ছে একজন মুসলিম হিসেবে, মানে সঞ্চিতাকে আলাদা করে দিয়েছে। ওর মধ্যে আবার নতুন বই চলে এসছে, কবিতা বিতান, কথাঞ্জলি, মানে রবীন্দ্রনাথও চ্যালেঞ্জ হয়ে গেছে।
তো এইখানে দাঁড়িয়ে আপনি কি করতে পারেন? স্বয়ং জগন্নাথ দেব চ্যালেঞ্জ হয়ে গেছেন, পুরীতে ধাম, এখানেও একটা ধাম বসিয়ে দিয়েছেন। এরপরে মা দুর্গা কবে পশ্চিমবঙ্গে আসবেন, 4 ছেলে মেয়েকে নিয়ে আসবেন কি আসবেন না সেটা উনি ঠিক করে দেবেন। বাংলার পঞ্জিকা তারিখ সেটা নিয়েও তিনি মতামত দেবেন। প্রত্যেক জায়গাতেই তৃণমূল কংগ্রেসের একটা মতবাদ আছে, যে যেভাবে পারছেন চালিয়ে যাচ্ছেন। কিন্তু আমরা আজকে এটা দেখছি, হাসছি, প্রতিবাদ করছি, কিন্তু বাঙালি আমরা যারা এখানে আছি, বাংলা মানে আমি পশ্চিমবঙ্গে যারা বসবাস করে, হিন্দি ভাষায় কথা বললেও সে বাঙালি। তো সেখানে দাঁড়িয়ে চিত্তরঞ্জন পার্কে গিয়েছিলাম ভোটের সময়, সেখানে বেশ কয়েকজনের সঙ্গে দেখা হলো, তারা কেউ আমাদের দলের নন। আমাকে চেহারা দেখে চিনতে পেরে বলে এত পরে এলেন ভোটের দিন। আমি বললাম না, এখানে আমাকে পার্টি অন্য দায়িত্ব দিয়েছিল। কয়েকজন আইএস অফিসার, রিটায়ার্ড আইআইটির অধ্যাপক, কোল ইন্ডিয়ার চেয়ারম্যান, সব এক জায়গায় বসে আছেন চায়ের দোকানে, কারণ ওটাও বৃদ্ধাশ্রম হয়ে গেছে। যে কোনো তাদের ছেলেমেয়েরা সব বিদেশ চলে গেছেন, অন্য জায়গায় থাকেন, চিত্তরঞ্জন পার্কে থাকছে না। বলছি এখন বাঙালি বলে পরিচয় দিতে লজ্জা হয়। আগে বাঙালি মানে ছিল ইন্টেলেকচুয়াল, বাঙালি মানে শিক্ষিত, বাঙালি মানে সত্যজিৎ রায়, গোটা বম্বের ফিল্ম ইন্ডাস্ট্রি আজকে বাঙালি কন্ট্রোল করত। আর এখন বাঙালি মানে কি? এখন বাঙালি মানে হচ্ছে এই যে দেখছেন যত সামনে গেস্ট হাউসগুলো আছে, এখানে এই গেস্ট হাউসে চা জল দেওয়ার যে কাজগুলো করছে ওগুলো বাঙালিরা করছে। বাঙালি ছাড়া অন্য কোনো কমিউনিটিকে পাবেন না, আপনি আমার পশ্চিমবঙ্গের লোককে পাবেন। শিক্ষিত হলে আইটি মজদুর, আর লেখাপড়া না জানলে রাজমিস্ত্রি। এটাই হচ্ছে আমাদের এখন বাঙালির পরিচয়। এর বাইরে বেরোতে হবে। এর বাইরে বেরোবার জন্য যেমন সরকারের প্রয়োজন আছে, তার থেকে বড় প্রয়োজন আছে আপনি মজদুর হয়ে বেঁচে থাকতে পারেন, কিন্তু নিজের পদবি নিয়ে বাঁচবেন। কিন্তু এবার কিন্তু সেটা হবে না। এবার কিন্তু শেষ নির্বাচন। কারণ ঠিক 1946 সালের আগে কংগ্রেসের মধ্যে যে দাবি তৈরি হয়েছিল 1939, 1937 থেকে, সেই একই দাবি এবার তৃণমূল কংগ্রেসের মধ্যে উঠেছে। তৃণমূল কংগ্রেসের একজন মুসলিম বিধায়ক বলছেন, আমি সরাসরি মুখ্যমন্ত্রীকে বলছি যে আমাদের 100টা আসন দিতে হবে। অর্থাৎ মুখ্যমন্ত্রীর অথরিটি চ্যালেঞ্জড হয়ে যাচ্ছে মৌলবাদীদের কাছে। মৌলবাদ হচ্ছে একটা হাইড্রাহেটেড মনস্টার, সন্ত্রাস। এর কাছে একবার যদি মানুষ একে আত্মসমর্পণ করে ফেলে, এ তাকে গ্রাস করে। মুখ্যমন্ত্রী আজকে সেই পথে চলেছেন। যে ভাষায় মুখ্যমন্ত্রীকে আক্রমণ করা হচ্ছিল বাগনানে, ডোমজুড়ে, বাঁকড়ায়, ওখানকার ডোমজুড়ের সংঘর্ষের পরে, যে ভাষায় মৌলবীরা গিয়ে ওখানে বক্তৃতা করেছিল, আমরা প্রতিবাদ করেছিলাম যে রাজ্যের মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী, তার সম্পর্কে এই ভাষায় কথা বলা হচ্ছে। শ্রীমতী গান্ধীর আমরা বিরোধী, নীতিগতভাবে রাজনৈতিক বিরোধী, কিন্তু শ্রীমতী গান্ধীর বাংলাদেশে প্রতিনিয়ত শ্রীমতী গান্ধীর এফিজির ওপরে থুতু ফেলা হচ্ছে লাইন দিয়ে, এটাকে মেনে নেবে বাংলার কোন সুস্থ মানুষ? শ্রীমতী গান্ধীর নামাঙ্কিত যে লাইব্রেরি, 70,000 বই ছিল, ইন্দিরা গান্ধী কালচারাল অ্যাসোসিয়েশন, সমস্ত কিন্তু বই শেষ। আমি বারবার এই কথাটা বলি, ওই বইতে বাসারদার ফুলবউও ছিল। ওই লাইব্রেরিতে যিনি ত্রিশূলের ওপরে কন্ডম পরিয়েছিলেন সেই কবিরও কবিতার বই ছিল। কোনো বইটা কিন্তু সেখানে বাকি নেই, সমস্ত বই শেষ। এই মৌলবাদের কাছ থেকে বাঁচবার জন্য আমাদের সামনে একটাই রাস্তা, জোটবদ্ধ হয়ে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা আদালতে যাতে আমাদের উপস্থিতিটা আরো বেশি জোরদার হয় বা দৃশ্যমানতা থাকে। সমীর শুরুতে যে কথা বলছিলেন যে আমরা প্রতিবার নির্বাচনে লড়ছি, কিন্তু এই জায়গায় খুব একটা বেশি সাফল্য পাচ্ছি না, এটা আমরা আসলে আমাদের পুরো পরিবারকেই এই বিষয়টা নিয়ে চিন্তা ভাবনা করা দরকার, শুধু রাজনৈতিক দল হিসেবে নয়। আমার সঙ্গে ব্যক্তিগত এখানে অনেকের সম্পর্ক আছে, যোগাযোগ আছে, আমি আমার মতো করে বলবো, তারপরে চেষ্টা করব, এটা চাই। আর আশা করব স্বপন দাস কিছু লিখবে না, মানে অন্তত ফেসবুকে আমার ব্যর্থতা নিয়ে, সেটা বা সাফল্য নিয়ে, এটা ধরে নিতে হবে আমাকে। আগে থেকেই বলে দিলাম সাক্ষী রেখে লোককে। তা সবাই আমরা ভালো থাকবেন। আমাকে আপনারা যেরকম একটা উষ্ণ অভ্যর্থনা দিলেন, এতে আমি অভিভূত, আমি কিছুটা কনফিউজডও বটে। মানে কোনোদিন বুঝতেই পারিনি যে এরকম একটা দিন আসবে যে অজয়দা আমার পাশে বসবেন আর তপন নাগ
ওই মঞ্চ থেকে উঠে এসে আমাকে ফুলের তোড়া দেবে, এটাই আমার কাছে একটা মানে বিশ্বাস করতেও কষ্ট হচ্ছে। তো এটা কোনো আমার এলিভেশন নয়, যেটা হয়েছে যে একটা অপাংতেয় অপ্রাসঙ্গিক রাজনৈতিক মতবাদ বা দর্শন, যেটাকে মানুষ গ্রাহ্য রেকন করতো না, আজকে সেটা প্রাসঙ্গিকতা পেয়েছে। এক সময় আমাদের তোলা এজেন্ডা ইস্যু জাতীয় এজেন্ডা হয়েছে। আমরা তখন বলতাম যে যাই করো, হয় আমাদের পক্ষে যাবে নয় বিপক্ষে যাবে, কিন্তু আজকে আমরা প্রাসঙ্গিক হয়ে গেছি। একটা সময় ছিল যখন কংগ্রেসকে হারাবার জন্য আমরা জোট করতাম 1:1 লড়াইয়ের জন্য, আর আজকে আমাদের বিরুদ্ধে জোট তৈরি হচ্ছে। এটাই এই জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। হয়তো আমি দেখে যেতে পারবো না, কিন্তু যে কাঙ্ক্ষিত লক্ষ্য নিয়ে 7.5 বছর বয়সে না বুঝে বা বুঝে ঢুকে পড়েছিলাম, তারপরে আস্তে আস্তে বুঝতে পেরেছি এই বিষয়টা কি, এখনো পুরো বুঝে উঠতে পারিনি বা বোঝা সম্ভবও নয়। গুরুজি বলেছিলেন যে আমি এখনো পর্যন্ত পুরো সংঘ বুঝে উঠতে পারিনি, সংঘ কি চায়। তা আমরা তো সবই এক বিচার পরিবারের সদস্য, আমাদের লক্ষ্য এক এবং অভিন্ন, আমরা সেই হিসেবে কাজ করে যাব। ক্ষণিকের জন্য কেউ কোনো মালা পড়তে পারেন, কিন্তু সেটা দীর্ঘকালিক নয়। এরকম ঘটনা আমাদের বহু দেখা, এরকম আসে, মানুষ চলে যায়। আর রাজনৈতিক ক্ষমতা ক্ষণস্থায়ী, রাজনৈতিক ক্ষমতা ক্ষণস্থায়ী। যে আপনাকে 5টা মালা পরাবে, 3 বার প্রণাম করবে, যেদিন আপনার পথ থাকবে না, আপনার পাশ দিয়ে চলে গেলেও সে তাকাবে না। তো এভাবেই চলি। আমাদের দলে একজন নেতা ছিলেন আমার মনে, মানে এটা তো আলোচনা হচ্ছে খোলা, এর তো দৃশ্যমান, তো যেহেতু পলিটিক্যাল পার্টি গোপনীয়তা নেই। সুব্রত চ্যাটার্জি আমার খুব ভালো বন্ধু, আমরা একসঙ্গে প্রথম বুক স্টল করেছিলাম। আজকে যে বুক স্টল দেখছেন বইমেলায়, যে আমাদের স্টল হচ্ছে বিশ্ব হিন্দু পরিষদের নামে, এর যদি কোনো কৃতিত্ব থাকে সেটা সুব্রত চ্যাটার্জি। উনিই প্রথম আমাকে এসে বলেছিলেন যে সমীকদার চেরাসুর একটা কিছু করুন, আমাদের একটা বুক স্টল থাকবে না বইমেলায়, ওনার প্রচেষ্টা। তা সুব্রতদা যখন ছিলেন সংগঠন সাধারণ সম্পাদক, তখন সুব্রতদার কাছে যারা সবচেয়ে বেশি ঘোরাঘুরি করতেন, অমিতাভ চক্রবর্তীর নাম ঘোষণার সঙ্গে সঙ্গে সবচেয়ে প্রথম তারাই অমিতাভ চক্রবর্তীর কাছে চলে গেছে ফুলের তোড়ায়। তো এইটা চলবে, এটা নিয়ে কোনো কিছু বিষয় নয়, কিন্তু আমরা সকলের আছি, মার্জনা করবেন। আমাকে চলে যেতে হচ্ছে, একটা বৈঠক চলছে, আমি সুনীল বনসালজির অনুমতি নিয়ে এসেছিলাম। ঠিক আছে।